লিটারালি দিল্লিতে বিধানসভা নির্বাচন এবং ক্ষমতায় আসার পর অরবিন্দ কেজরিওয়াল এই প্রথম নড়বড়ে লাগছে তার নৌকা। শেষ পর্যন্ত বিজেপি সেখানে ক্ষমতায় আসবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারা যে ক্ষমতার খুব কাছাকাছি থাকতে পারে এবং গতবার যে আসন অরবিন্দ কেজরিওয়ালের দল জিতেছিল তার থেকে অনেক কম আসনই এবার আটকে যেতে পারে, এমনকি হতে পারে খোদ অরবিন্দ কেজরিওয়াল হেরে যাচ্ছেন বা তার দল ক্ষমতায় আসছে না, এমন সম্ভাবনাও কিন্তু বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে। কিন্তু ওই বেল পাকলে কাকের কির মতো বিধানসভা নির্বাচন হচ্ছে দিল্লিতে আমাদের বাঙালিদের কি। সত্যি এই বাংলার কিন্তু একটা সম্পর্ক রয়েছে দিল্লি ইলেকশনের সঙ্গে। কি সম্পর্ক রয়েছে? সম্পর্ক হচ্ছে দিল্লিতে বিজেপি একটা স্পেশাল মডেল ইমপ্লিমেন্ট করছে এবং এটা বলতে পারেন টেস্টিং মডেল। কেননা বাংলার সঙ্গে খুব খুব বেশি রকমের মিল দিল্লির খুঁজে পাওয়া যাচ্ছে এবং যদি এই দিল্লি মডেল সাকসেসফুল হয় তাহলে খুব সম্ভবত বাংলাতেও সেই মডেলটাই কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে। ফলে দিল্লিতে বিজেপি কিরকম ফলাফল করে তার উপর কিন্তু বাংলার ভাগ্য অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে, এমন সম্ভাবনায় উঠে আসছে। আজকের এই প্রতিবেদনে যে যে বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে দিল্লিতে ঠিক কি ফলাফল হতে পারে, সমীক্ষায় ঠিক কি উঠে আসছে, দিল্লির সঙ্গে যে বাংলার সম্পর্কের কথাটা বলছি সেটা ঠিক কি কি সম্পর্কের কথা, এবং দিল্লিতে সেই সেই অসুবিধার জন্য ঠিক কোন ওষুধটা প্রয়োগ করেছে বিজেপি, বাংলাতেই বা সেই ওষুধটা কিভাবে কাজ করতে পারে। আর সব শেষে বলবো একটা এক্স ফ্যাক্টরের কথা। সমস্ত বিষয় বুঝিয়ে বলার আগে একটা ছোট্ট শুধু অনুরোধ করব, যদি আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানান এবং শেয়ার করে আমাদের একটু তো প্রচার প্রসারে সাহায্য করুন। আর যদি এর দুটোর কোনোটাই করতে ভালো না লাগে একটা লাইক অ্যাটলিস্ট দিন। আর যদি ভিডিওতে মনে হয় কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে তাহলে ডিসলাইকটাও দেবেন, তাহলে বুঝতে পারবো কোথায় খামতিটা ঠিক হচ্ছে। আচ্ছা, দিল্লিতে ঠিক কিরকম ইলেকশন হতে চলেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো সেই ইলেকশন কেমন হবে সেটা ব্যাখ্যা করার আগে আপনাদের ছোট্ট করে এই ভিডিওটা দেখে নিই, তাহলেই আপনারা বুঝতে পারবেন দিল্লি ইলেকশনের মোডটা ঠিক কিরকম। सर जी, आप 10 साल सर जी, आप 10 साल से रहे हैं, आपको कुछ नहीं करने दिया। अब फिर आएंगे, फिर आपको कुछ नहीं करने देंगे, हमारे बच्चे फिर रोड पे रहेंगे। क्या टीएमआर से आरएमआर कराया, कुछ नहीं हुआ बच्चे। कितने कितने लोग बच्चे अभी यहाँ से बैठे हैं? 4,000। किसी के घर में एक नौकरी नहीं है, एक नौकरी भी नहीं है। सुनो मेरी बात, एक तो पहले आज हमारी सुनने आए ना, हमारी एक नौकरी नहीं है घर में किसी के, ठीक है। और जो विधवा है उनको 15-15 साल में 5-5 साल में नौकरी मिल रही है, वो कैसे अपने बच्चों को पालती होगी? पेंशन नहीं है, ये कोई है नहीं था ऐसा कुछ। आप तो 10 साल है, आप कुछ करिए। पेंशन हम लोगों के लिए क्या होगा हमारे ना बुढ़ापे में? एक पेंशन ही तो है, ठीक है। ऐसा कुछ करो, कुछ नहीं करा आपने 10 साल में अभी तक। किसी ने ये बोल दिया कि केजरीवाल तो है ही नहीं क्या? जब से तुम आए थे तो मिलने को कोई देता नहीं। দেখলেন, অরবিন্দ কেজরিওয়াল শেষ দিনের প্রচারে গেছেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী এবং আমাদের বাংলাতেও যেরকম হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি তো মানুষে ভোট দেন তৃণমূল কংগ্রেসে, অন্য কে দাঁড়ালেন না দাঁড়ালেন তাদের কাছে কিন্তু ফ্যাক্টর নন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটাই বলেন 294 আসনে আমি প্রার্থী। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও ঠিক সেই একই রকম, তিনি মানি আম আদমি পার্টি, তিনি মানি আপ, তাকে দেখি মানুষ ভোট দেবে কিংবা ভোট দেবে না সেই সিদ্ধান্ত নেবে। কিন্তু শেষ বেলার প্রচারে গিয়ে খুব একটা সুখের স্মৃতি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের হলো না। তিনি তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে যে আপনি তো ক্ষমতায় চলে আসেন মশাই, কিন্তু ক্ষমতায় আসার পর বলেন ওই বিজেপি পালারা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, তাই 10 বছর আপনাকে ক্ষমতা দিয়েছি, আপনি কিছু কাজ করতে পারেননি, বহু ছেলে মেয়ে আমাদের রাস্তায় রয়েছে, আর তাই এবারেও যে আপনাকে জেতাবো সেই একই এক্সকিউজ দেবে। তো তো আপনাকে জেতাবো কেন? এর পরিপ্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়াল কিছু বলতে গেলেন এবং তখন ভোটাররা বলছেন আপনি চুপ করুন, আজকে তো আপনি শুনতে এসছেন, আপনার ভাষণ অনেক শুনি, আজকে আমাদের কথাটা শুনুন। চুপ করে যেতে হলো অরবিন্দ কেজরিওয়ালকে। এবং দিল্লির ইলেকশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা নতুন ইনসিডেন্ট, এই ধরনের অ্যাটাক আম আদমি পার্টি দিল্লির শাসক দলকে করছে সেখানকার স্থানীয় মানুষ, এই প্রথম কিন্তু সেটা দেখা যাচ্ছে। আর এই একটা ঘটনা থেকেই কিন্তু দিল্লি ইলেকশনের রিংটোনটা কি হতে চলেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন সেটা কিন্তু কাজ করছে না, একটা অ্যান্টি ইনকামবেন্সির হাওয়া বইছে। এবং অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজেও কিন্তু প্রচারের শেষে স্বীকার করে নিচ্ছেন যে গতবার যা আসন পেয়েছিলেন তার থেকে তার দলের আসন কিন্তু কমতে পারে।
কিন্তু তিনি কনফিডেন্ট, তিনি ক্ষমতায় আসছেন। তিনি বলছেন যে খুব খারাপ ফলাফল হলেও 50 থেকে 55টা আসন নিয়ে, 70 আসনের বিধানসভা দিল্লি প্রসঙ্গত, তো তার দল কিন্তু ক্ষমতায় আসতে পারে। অর্থাৎ তার দল যে বেশ কিছু আসন লুজ করবে, অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, এটা অরবিন্দ কেজরিওয়াল খোদ মেনে নিচ্ছেন। এবার ওই সাট্টা বাজার বলুন বা বিভিন্ন সমীক্ষক দল বলুন, যদিও অতীতে এদের বহুবার বোকা বনতে হয়েছে, তারা ঠিক কী বলছেন? তারা যেটা বলছেন সেটা খুব ইন্টারেস্টিং। দিল্লি এবার কাঁটে কি টক্কর হতে চলেছে, অর্থাৎ এবার লড়াইটা কিন্তু ত্রিমুখী হয়ে গেছে। কংগ্রেস তারা ক্ষমতায় আসার মতো কোথাও কোনো জায়গায় নেই, কিন্তু তারা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। এবারে কংগ্রেস কিন্তু বেশ ভালো করে প্রচার করছে এবং তার ফলে কংগ্রেসের যদি পুনরুত্থান ঘটে, কংগ্রেস যদি 7 to 8% ভোট নিজেদের বাক্সে ধরে রাখতে পারে, দিল্লি বিধানসভা এমনিতেই ছোট ছোট 1 লাখের কাছাকাছি ভোটার হয় এক একটা বিধানসভায়, ফলে জয় পরাজয়ের মার্জিনও কিন্তু খুব ন্যারো হয়। ওই 5 থেকে 10 হাজারের মধ্যে বহু আসন থাকে। গতবার 17টা আসন ছিল, এবার পেরে সেটা 33টা আসন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেই জায়গায় যদি কংগ্রেস ভোটটা বেশি করে কাটতে পারে, তারা যদি প্রত্যেকটা সিটে 7-8% মতো ভোট নিয়ে নেয়, তাহলে কিন্তু বহু আসনে এই অরবিন্দ কেজরিওয়ালের দলের পাত্তা সুফ হবে এবং সেই জায়গার ফায়দাটা চলে যাবে বিজেপির কাছে। এবার যেটা বিশেষজ্ঞরা বলছেন, যে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে দিল্লি বিধানসভার ক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে 36টা আসনই পেতে হবে। এখানে ছোট ছোট দলের কোনো ইকুয়েশন নেই এবং মেজরিটি নিজেদেরকেই নিয়ে আসতে হবে। তবুও আম আদমি পার্টির একটা সুবিধা রয়েছে, যে ভোটের পর সেরকম হলে কংগ্রেস যদি 2-4টে বিধায়ক বার করতে পারে, বা যদি 1-2টো বিধায়ক বার করতে পারে, তারা আম আদমি পার্টিকে সাপোর্ট করে দিতে পারে। বিজেপির ক্ষেত্রে কিন্তু সেই চান্সটা নেই, বিজেপিকে 36টা আসনই পেতে হবে। পাবে কি বিজেপি বলা এই মুহূর্তে শক্ত। যে ভোটের সুইংটা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে নেক টু নেক ফাইট হচ্ছে। 1%-2%-এর সুইং যে কোনো বিধানসভাতে খেলা ঘুরিয়ে দিতে পারে, কিন্তু হলো বিজেপি 20-র কাছাকাছি আসন অ্যাটলিস্ট পেতে পারে, তাদের কাছে সিকিউরড আসন প্রায় 15 থেকে 20টা মতো দেখাচ্ছে। অন্যদিকে ওই যেগুলো কাটে কি টক্কর, মানে 5,000-এর মধ্যে ফয়সালা হবে এমন 33টা আসন রয়েছে, তার মধ্যে থেকে যদি বিজেপি কিছু করতে পারে, বিজেপির একটা চান্স আছে। দিল্লিতে তারা একবারই মুছে যায়নি। ফলে খুব ইন্টারেস্টিং হবে কালকের ভোট গ্রহণ এবং তারপর 8 তারিখ যে ভোট গণনা হবে। কিন্তু আমরা যে বিষয়টা মূলত জানতে চাইছি সেটা হচ্ছে, দিল্লির সঙ্গে বাংলার ঠিক কি সম্পর্কটা রয়েছে, দিল্লিতে ঠিক কোন ওষুধটা প্রয়োগ করা হয়েছে। দেখুন, বাংলাতে বিজেপি একটা ভয়ঙ্কর অভিযোগ করে, সেটা হচ্ছে অনুপ্রবেশ, এবং অনুপ্রবেশের ফলে বাংলার ডেমোগ্রাফিটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সেই একই অভিযোগ ছিল দিল্লিতে, এবং এখানেও বাংলাতেও যেরকম দেখা যায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তারা ডিসাইড করে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবে তাদের কোনো অসুবিধা হবে না, ফলে 100% ভোটটা সেদিকেই দিতে হবে। তারা বামফ্রন্ট কংগ্রেস সবাইকে শূন্য করে দিয়েছে, শুধুমাত্র বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তারা 100% ভোট দেয়। দিল্লিতেও সেই একই ইকুয়েশন হচ্ছে, কিন্তু মুশকিলের কথা হচ্ছে এই যে সংখ্যালঘু ভোটটা পাচ্ছে, তার একটা বড় অংশই জল মেশানো অনুপ্রবেশ বাংলাদেশি রোহিঙ্গা। তারা আজকে ভারতের বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে এখানকার স্থানীয় পার্টি ভোটার কার্ড করে দিয়েছে, এবং সেইখানে কিন্তু ওই যে বলছিলাম লো মার্জিনের ভোট 5,000, 6,000, 7,000, 8,000 পুরো ফ্যাক্টর হয়ে যায়, সেই ভোটটা কিন্তু এই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে দিল্লিতে করা হচ্ছিল। এবার এই জায়গায় যে ওষুধটা প্রয়োগ করা হয়েছে সেটা মারাত্মক। সেটা হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন করা হয়েছে এবং প্রায় প্রতিটি বিধানসভা থেকে এই 5,000, 6,000, 8,000 যে ভোট, যেটা এক্সট্রা ভোট দেখা যাচ্ছিল, সেই ভোটটা কিন্তু এবার ভোটার তালিকা থেকে উড়ে গেছে। অর্থাৎ যাদেরকে অবৈধভাবে ভোটার তালিকায় ঢোকানো হয়েছিল তাদেরকে পুরোপুরি রূপে চিহ্নিত করা গেছে এবং তাদেরকে ভোটার তালিকা থেকে মুছে ফেলা গেছে। আর এই জায়গাটা যে বড় কাল হয়েছে সেটা দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি তো বটেই, এমনকি যারা বিজেপি বিরোধী মিডিয়া তারাও কিন্তু সোচ্চার করতে শুরু করে দিয়েছে যে অমিত শাহ এটা খুব একটা জঘন্য গেম খেলছেন, এইভাবে ভোটার তালিকা থেকে ভ্যালিড ভোটারদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো প্রুফ জমা দিতে পারছেন না যে ভ্যালিড ভোটারদের বাদ দেওয়া হয়েছে। তারা শুধু চিৎকার করে হাওয়াটা তোলার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে জল মেশানোর জায়গাটা ছিল, সেই জায়গাটা সাফ করে দেওয়া হচ্ছে দিল্লিতে। এবং যদি সত্যি এটা হয়, বাংলাতেও তো সেই একই অভিযোগ উঠছে, বাংলাদেশি ঢুকে গেছে, একটা নয় দুটো বিধানসভায় নাম উঠে গেছে, কেরালা চলে গেছে এবং সেখানে গিয়ে জঙ্গিমূলক কার্যকলাপ করছে। এবার এই যে জলটা মেশানো আছে ভোটার তালিকায়, বাংলাতেও সেটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে। এই জায়গাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে দিল্লিতে কি ওষুধ হচ্ছে। দেখুন, দিল্লিতে দুটো ওষুধ হয়েছে, একটা তো ভোটার তালিকা সংশোধনের কথা বলে দিলাম, আর একটা যে জায়গাটা হচ্ছে, এতদিন দিল্লিতে লড়াইটা হতো মুখোমুখি, দ্বিমুখী লড়াই, একদম মেরুকরণ করে দেওয়া হয়েছিল, এবং তার ফলে যেহেতু সংখ্যালঘু এবং দলিত ভোট এটা এককাট্টা ভাবে অরবিন্দ কেজরিওয়ালের বাক্সে পড়তো, অরবিন্দ কেজরিওয়াল বাজি মেরে চলে যেতেন, এবং কংগ্রেস সেই জায়গাটা নিজেদের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করতে ওস্তাদ।
সুতরাং বিজেপিকে আটকাতে তারা কোনো রকমই ময়দানে নামতো না, এবং সেই জায়গায় যাতে কোনো রকম সংখ্যালঘু এবং দলিত ভোটের প্রবলেম না হয়, ডিস্টারবেন্স না হয়, সেটা যাতে অরবিন্দ কেজরিওয়ালের দিকে যায় সেই জায়গাটা তারা সুনিশ্চিত করতো। কিন্তু এবারে দিল্লিতে বিজেপি ট্যাকটিক্যালি কিন্তু এই কংগ্রেসকে রাগিয়ে দিয়েছে, এবং সেখানে দেখুন যারা বিজেপি প্রচারে যাচ্ছে হয়তো কিছু কিছু টুকরো কথা শুনবেন তাদের, যে এখানকার রাস্তা আমরা প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো বানিয়ে দেব। কেন? অন্য অনেক নাম ছিল, প্রিয়াঙ্কা গান্ধীর গালের নাম নেওয়া হলো কেন? অর্থাৎ সোজা কথায় বিলো দ্য বেল্ট হিট করো, কংগ্রেসের স্বাভিমান যেটা আছে সেটাকে জাগাও এবং কংগ্রেসকে ময়দানে নামাও, এবং সেটা কাজেও এসেছে। দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু আগের দুটো ইলেকশন যেভাবে লড়েছিল এবারে তার থেকে অনেক বেশি অ্যাক্টিভলি সেখানে লড়ছে। যদিও রাহুল গান্ধী তিনি এখনো জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী হওয়ার শখ পুষে রেখেছেন, ফলে খুব একটা অরবিন্দ কেজরিওয়ালকে ডিস্টার্ব করতে চাইছেন না, কিন্তু স্থানীয় নেতারা বুঝেছেন যে রাহুল গান্ধীর তো জাতীয় পলিটিক্স আছে, একটা না হলে দুটো জায়গায় লড়ার জায়গা রয়েছে, কিন্তু দিল্লি চলে গেলে তাদের কাছে কি থাকবে? তাদের হাতে থাকবে পেন্সিল। আর সেই জায়গা থেকে লোকাল লিডারশিপ কিন্তু এবার ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে। বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল বা আতিশি এদের বিরুদ্ধে কংগ্রেস যে লড়াইটা দিচ্ছে তাদের দুজনের সিটটাই কিন্তু নড়বড়ে করছে। অর্থাৎ দ্বিমুখী নীতি। এক, ওই যে 5-7 হাজার 8 হাজার করে জল ছিল 1 লাখ ভোটার লিস্টের মধ্যে, সেই জলটাকে বার করে দাও। দুই, কংগ্রেসকে বা তৃতীয় একটা পক্ষকে এমন ভাবেই তারা মোটিভেট করো, এমন ভাবেই তাদেরকে বিলো দ্য বিট হেড করো যে তারা বাধ্য হয়ে ময়দানে নামে, এবং সেই জায়গাটায় যদি তারা সত্যিই ময়দানে নামে, যে আসনগুলো গতবার 5 থেকে 10 হাজারের ব্যবধানে বিজেপি হেরেছিল, একদিকে তো 5 হাজার জল চলে গেছে, ফলে সেখানে নিউট্রালাইজ জায়গায় চলে এসছে, এবং দুই, সেখানে যদি কংগ্রেস এক্সট্রা 5 থেকে 8 হাজার ভোট, অর্থাৎ ওই 7-8% ভোটের কথা যেটা বলা হচ্ছে, সেটা যদি কাটতে পারে, সেটা আম আদমি পার্টির বাক্স থেকেই যাবে, আর সেই জায়গাতেই কিন্তু সেটা কিন্তু কাজ করতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে, দিল্লিতে এত কিছু হচ্ছে, সেটা বাংলা থেকে হওয়া সম্ভব আছে? প্রথম কথা, বাংলার লিডারশিপ নিয়ে একটা কোয়েশ্চেন আছে, এবং 2 নম্বর হচ্ছে যে দিল্লির সেখানে কংগ্রেস এইভাবে ঝাঁপাচ্ছে, বাংলায় কংগ্রেসের ঝাঁপানোর এইরকম কোনো জায়গা আছে? দেখুন, ওষুধটা প্রয়োগ করা হবে, কিন্তু ওষুধের ধরনটা হয়তো বদলাতে পারে। এক, লিডারশিপ নিয়ে যে কোয়েশ্চেনটা উঠছে, এখনো কিন্তু বিজেপি তাদের সংগঠনটা পুরোপুরিভাবে নামায়নি, এবং 2 নম্বর কথা, এখানে কংগ্রেস না থাকলে বামেরা আছে, বামেদের যে একটা অংশ আছে তাদের দিকে কিন্তু সংখ্যালঘু ভোট যেতে পারে যদি তাদের মধ্যে এই হাওয়াটা উঠে যায় যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল, তারা যদি ক্ষমতা থেকে একবার চলে যায়, তাদের কিন্তু আদর্শ বা নীতি বলে আলাদা করে কিছু নেই। এটা শুনতে খারাপ লাগলেও যেদিনকে রাজনীতি থেকে তারা হেরে যাবে, সেদিনকে রাজনৈতিকভাবে মুছে যাবে। তখন এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা কোথায় গিয়ে আশ্রয় নেবে? ফলে তারা আশ্রয়ের জন্য কিন্তু বামফ্রন্টকে খুঁজতে পারে। সো বাংলায় এইভাবে একটা জিনিস কাজ করতে পারে। এবং 2 নম্বর যে জায়গাটা বাংলায় সব থেকে বেশি ইমপ্লিমেন্ট হবে, যেহেতু একটা লিডারশিপের প্রবলেম রয়েছে, দিল্লিতে কিন্তু আর একটা মডেলও বিজেপি ইমপ্লিমেন্ট করেছে, সেটা হচ্ছে একদম মন্ডল স্তরে গিয়ে মনিটরিং। তাদের যে এতজন এমপি রয়েছেন লোকসভা এবং রাজ্যসভা মিলে, প্রত্যেক এমপিকে এক একটা মন্ডলের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে সেখানে রেগুলারলি তোমরা মনিটর করো। সেখানে কর্মীরা আছে, বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসছেন, কাজ করছেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, সঙ্গের লোক রয়েছে সেখানে, সঙ্গ ঘনিষ্ঠ যারা বিজেপি মনোভাবাপন্ন তারা রয়েছেন ময়দানে, তারা যে কাজটা করছেন তার ডেলি বেসিসে রিপোর্টটা দাও, বুথ লেভেলে ঠিক কতখানি কাজ হয়েছে। এবং এই মাইক্রো ম্যানেজমেন্টটাই কিন্তু দিল্লিতে এবারে অ্যাডভান্স স্টেজে নিয়ে চলছে। ফলে বাংলা জিততে গেলে, দেখুন সেই সময় বাংলার সঙ্গে আর যে রাজ্যগুলোতে ভোট হবে সেগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ুতে কিন্তু ইতিমধ্যেই তারা সংগঠন করে নিয়েছে, বাংলার মতো এত মনিটরিং এর দরকার নেই। কেরালাতে খুব একটা বেশি জোর দেওয়ার মতো জায়গা নেই, কেননা কেরালা এখনো তৈরি হয়নি, এখনো 5-7 বছর সময় লাগবে কেরালাতে বিজেপির সংগঠন তৈরি হতে। পন্ডিচেরি তারা অলরেডি ক্ষমতায় আছে, আসাম তারা অলরেডি ক্ষমতায় আছে, একমাত্র চিন্তার জায়গা বাংলা এবং পজিটিভ স্টেট বাংলা, যেখানে তারা ক্ষমতায় আসতে পারে। ফলে লিডারশিপের যদি অসুবিধা থাকেও, তাহলে কিন্তু নিজেদের এমপিদের নিয়ে এসে একদম মাইক্রো লেভেল বুথ লেভেল ম্যানেজমেন্ট করানোর একটা প্ল্যানিং হতে পারে, এবং সেই জায়গাটা দিল্লি মডেল কতখানি সাকসেসফুল হচ্ছে সেই জায়গাটাও কিন্তু বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এবার সবশেষে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে আমি দ্য এক্স ফ্যাক্টর বলছিলাম, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কি হবে। দেখুন, এই বাংলায় আমাদের একটা দীর্ঘদিনেরই প্রশ্ন আছে যে বিজেপি নেতারা এখানে রাজনৈতিক প্রচারে আসছেন এবং এসে এই রাজ্যের তথাকথিত বড় বড় নামগুলোকে নিয়ে বলছেন এরা দুর্নীতিবাজ, এবং তাদের বিরুদ্ধে মাঝে মাঝে ইডি সিবিআই ডাকাডাকি করছে, কিন্তু আলটিমেটলি গ্রেপ্তারি বা বড় কোনো পদক্ষেপের দিকে আমরা দেখছি না। ফলে বাংলার মানুষ হতাশ। যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায় তাদের বিরুদ্ধে সেই স্টেপটা হচ্ছে কোথায়? এবার বাংলার মতোই পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানেও কিন্তু হেমন্ত সোরেনের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তাকে খুব বেশি দিন জেলে রাখা যায়নি, জামিন পেয়ে গেছে, এবং তার খেসারত কিন্তু ঝাড়খণ্ডের ভোটে
দিতে হয়েছে বিজেপিকে। এই রাজ্যটায় আসার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। অন্যদিকে দিল্লিতেও কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে খোদ জেলে যেতে হয়েছিল এবং তার দলের বহু নেতাকেই দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছিল, কিন্তু তাদেরকেও জেলে আটকে রাখা যায়নি, তারা জামিন পেয়ে গেছেন, দুর্নীতি থেকে মুক্ত হননি। কিন্তু সাধারণ মানুষ অত কিছু বোঝে না, জেল থেকে বেরিয়েছে মানে তোমরা কিছু করতে পারোনি। এখন যদি যদি দেখা যায় যে দিল্লির রেজাল্ট ঝাড়খণ্ডের মতোই হচ্ছে, তাহলে এই বার্তাটা স্পষ্ট হয়ে যাবে, মানুষ কিন্তু দুর্নীতি নিয়ে এই জায়গাটা পছন্দ করছে না। হয় স্ট্রেট ফরওয়ার্ড খেলো, আর নাহলে দুর্নীতি নিয়ে কথাই বলো না, যে কোনো একটা স্ট্যান্স তোমাকে নিতে হবে। এই মেসেজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং দিল্লিতে ওই ভালো খেলিয়াও শেষ মুহূর্তে এসে আটকে যাওয়ার একটা সম্ভাবনা বিজেপির যে তৈরি হয়েছে, বিভিন্ন সমীক্ষায় যে ইঙ্গিত দিচ্ছে, সেখানে এই অরবিন্দ কেজরিওয়াল বা তার দলের বিরুদ্ধে যে কড়া কড়া অভিযোগগুলো উঠেছিল সেই অনুযায়ী কড়া স্টেপটা নিতে পারেনি, এর জন্য দিল্লির মানুষ কিছুটা হলেও ক্ষুব্ধ। এই জায়গাটা কিন্তু প্রাইমারি রিপোর্টে উঠে আসছে, যদিও রেজাল্ট বেরোলে সেটা আরো বেশি করে বোঝা যাবে। ফলে ঝাড়খণ্ডের পর দিল্লিতেও সম্ভাবনা জাগিয়ে যদি বিজেপিকে হেরে যেতে হয়, তাহলে এই মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে যে দুর্নীতি নিয়ে তাদের যে স্টান্সটা আছে সেটা ভুল। কিভাবে করবে, কি করবে জানে না, কিন্তু বাংলাতে সেইটা কিন্তু তেড়ে ফুঁড়ে এবার তাদেরকে লাগতে হবে, আর নাহলে দুর্নীতি নিয়ে কথা বলা বন্ধ করে দিতে হবে। আর দুর্নীতি নিয়ে কথা বলা বন্ধ করে দিলে বাংলায় তো পজিটিভ কিছু আশা করার জায়গায় নেই। ফলে বাংলাতে কিন্তু তেড়ে ফুঁড়ে এবার তাদের দুর্নীতি নিয়ে লাগতে পারে, যদি ঝাড়খণ্ডের মতো ফলাফল দিল্লিতেও হয়। ফলে 8 তারিখটা বাংলার মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। রেজাল্ট বেরোবে দিল্লির, কিন্তু দিল্লির যে মডেলটা হচ্ছে সেটা বাংলার সঙ্গে বহু বহু অংশে মিল আছে, বলা যেতে পারে বাংলার একটা মিনিয়েচার ভার্সন ভোটের রাজনীতি বা ভোটের স্ট্র্যাটেজিগত জায়গা থেকে দিল্লিতে হচ্ছে। ফলে দিল্লি ওষুধ যদি সত্যি সত্যিই কাজ করে যায়, সেটাই কিন্তু বাংলা জয়ের জন্য বিজেপির নেক্সট স্টেপ হতে পারে। আপনাদের কি মনে হয়, সত্যিই দিল্লি মডেল সাকসেসফুল হবে বিজেপির? এই জল মেশানো বার করা, ডেমোগ্রাফি চেঞ্জ করা বা বুথ লেভেল মনিটরিং এর যে প্ল্যানিং বিজেপি করেছে, সেটা বাংলাতেও ইমপ্লিমেন্ট করা সম্ভব, এবং সম্ভব হলেও বাংলাতে কি শেষ পর্যন্ত তার সুফল পদ্ম শিবির পাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।